সহজে প্রোভাইড করার জন্য হলো আমাদের বিভিন্ন রকমের এলিমেন্টস, বিভিন্ন রকমের টেমপ্লেট এগুলো আমাদের প্রোভাইড করে। আমরা ক্যানভা কেন ইউজ করি, কেন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করি না? কারণ ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো হলো প্রফেশনাল টুল। বিভিন্ন প্রফেশনাল গ্রাফিক্স এডিটিং এর ক্ষেত্রে, গ্রাফিক্স ডিজাইনিং এর ক্ষেত্রে, তারপরে অ্যানিমেশন ডিজাইনিং এর ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় হলো ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে আরো অনেক এডোবি, আফটার ইফেক্টস, এগুলো আফটার ইফেক্টস মোশন গ্রাফিক্স কে আপনার ইয়ার মধ্যে গ্রাফিক্স ডিজাইনিং এ পড়ে, এটা মোশনের মধ্যেই পড়ে। আচ্ছা, এই জন্য হলো ব্যবহার করা হয় ক্যানভা। ক্যানভাতে এই সবগুলা জিনিসই করে, কিন্তু এগুলো হলো সহজভাবে করে। মানে কেউ আপনারা অলরেডি একটা কিছু বানাই দিয়ে রাখছে, আপনি কোনো কিছু একটা এলিমেন্ট ইউজ করবেন, আপনারা অলরেডি বিভিন্ন রকমের মিলিয়নস টাইপ অফ এলিমেন্ট এখানে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি জাস্ট আপনার ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন। এই জন্য হলো ক্যানভা ইউজ করা হয়। ক্যানভা ইউজ করা খুবই সহজ। ক্যানভা ইউজ করার জন্য কোনো এক্সট্রা স্কিলের প্রয়োজন হয় না। আর ক্যানভা ইউজ করার জন্য হলো আপনার তেমন সময়ও যায় না, খুবই কম সময়ে ক্যানভা ইউজ করা যায়। তাহলে আমি আজকের ক্লাস পুরোটাই প্র্যাকটিক্যাল হবে, শুরু করি। প্রথমত হলো canva.com এ ঢুকলে কি আসে আপনাদের? canva.com লগ আউট করলে সমস্যা। আচ্ছা, ইনকগনিটোতে দেখেন, করে রাখছেন? আচ্ছা, তাও দেখাই। এটা হলো ক্যানভার মেইন ফ্রন্ট পেজ, মানে যেটা ল্যান্ডিং পেজ বলে আর কি। ক্যানভা ল্যান্ডিং পেজে মোটামুটি কিছু অপশনস আছে, ক্যানভা প্রো, ক্যানভা টিম, ক্যানভা ফ্রি। আমরা আপাতত ফ্রিতে কন্টিনিউ করব, অবশ্যই পরবর্তীতে প্রো এর কথাও বলবো। সাইন আপ দিলে অথবা এখানে যদি কেউ নর্মাল ক্রোমের মধ্যে ঢুকে থাকেন তাহলে দেখবেন এখানে গুগলে লগ ইন করার একটা অপশনে এসে পড়বে, পপ আপ এসে পড়বে। অথবা এখান থেকে যদি লগ ইন দেন অথবা সাইন আপ দেন, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলেন, অথবা একটা অ্যাকাউন্ট খুলে নিলেন সাইন আপ দিয়ে। আপনারা পারতপক্ষে গুগল অ্যাকাউন্ট ইউজ করবেন এগুলোর জন্য। করার সাথে সাথে হলো আমাদের এরকম একটা পেজ ওপেন হবে, এরকম একটা পেজ ওপেন হবে। এটা হলো ক্যানভা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের সাথে আমরা আগে পরিচিত হয়েছি। ড্যাশবোর্ডে কি করে বলেন তো? কাস্টমাইজ করে। ড্যাশবোর্ডের মধ্যে হলো আমাদের এই পুরোটা ওয়েবসাইটে কি কি আছে প্রত্যেকটার একটা শর্ট ওভারভিউ দেওয়া আছে, যে আমরা কি কি কোথায় কি কি করতে পারবো সবকিছুর একটা শর্ট ওভারভিউ দেওয়া। আচ্ছা, এখন আমাদের হলো একটা ডিজাইন করব। আমরা প্রথম শুরু করব লোগো ডিজাইনিং দিয়ে। হ্যাঁ, লোগো ডিজাইনিং এর জন্য আমার এখানে দুইটা অপশন আছে আমার ডিজাইনিং এ যাওয়ার জন্য। একটা আছে সার্চ বার, এটা সার্চ বার আছে, আর একটা বাটন আছে নাম ক্রিয়েট এ ডিজাইন। সার্চ বারের মধ্যে যদি আমি লোগো সার্চ করি, এখানে লোগোর অপশন আসবে, এখানে লোগো আছে, লোগোতে সার্চ করলে আমি লোগোর অপশন পেয়ে যাব। কিন্তু আমরা যা বলো যেহেতু লোগোটা ইন জেনারেল সবকিছুতে পাওয়া যাবে, আমরা এই ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে ঢুকলাম। এই সবগুলা হলো আমাদের টেমপ্লেটের ক্যাটাগরি। টেমপ্লেট ক্যাটাগরি মানে আমাদের কত রকমের টেমপ্লেট হওয়া সম্ভব। যেমন ইউটিউবের ব্যানার, এটা একটা ক্যাটাগরি। লোগো, এটা একটা ক্যাটাগরি। এগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের সাব ক্যাটাগরি আছে। ইউটিউব ব্যানার ফর ব্লগিং, ব্লগিং এর জন্য একটা ইউটিউব ব্যানার, তারপরে ট্যুরিং এর জন্য একটা ইউটিউব ব্যানার, তারপর ফুড ব্লগিং এর জন্য একটা ইউটিউব, মানে অনেক রকমের ব্যানার হওয়া সম্ভব। লোগো, অনেক রকমের লোগো হওয়া সম্ভব। এগুলো হলো ক্যাটাগরি। আর এখানে অলরেডি কিছু টেমপ্লেট আছে। আচ্ছা, আমি আপাতত এই যে এখানে লোগো অপশন আছে, না থাকলে এখান থেকে সার্চ করে নিলেও লোগো অপশন পেয়ে যাবেন। লোগোতে ঢুকি। আমাদের টেমপ্লেট যখন আমরা এটা নিব, আমাদের কিছু বেসিক
জিনিস অলরেডি অ্যাড হয়ে গেছে, যেমন এই যে ডিজাইনের যে সাইজটা, এটা কি আউটপুটে বের হবে অথবা এটার সাইজ কি এসে পড়ছে। লোগোর জন্য এটা নিচে একটা স্কোয়ার বক্স, এটা স্কোয়ার বক্স নিচে, এটা লোগোর এডিটিং এর জন্য লোগোর হিসাবে। এটা হলো মেইন আমাদের পজিশন, যেটাতে আমরা ডিজাইনটা দেখবো, ওভারভিউটা দেখবো। মেইন এখানে একটা জুম বার আছে বড় ছোট করার জন্য, অথবা আপনারা যদি অন্য কিছুতে করে থাকেন তাহলে কন্ট্রোল মাইনাস প্লাস দিয়েও ছোট বড় করা যায়। কন্ট্রোল মাইনাস প্লাস দিয়ে এটা ছোট বড় করা যায়। উপরে ফাইল আইকন, রিসাইজ আইকন, এডিটিং আইকন, এটাতে হলো এডিটিং, কমেন্ট, ভিউইং, মানে ইয়ার মতো গুগল ড্রাইভের মতো। এটা কেউ যদি অ্যাক্সেস দিতে চান অ্যাক্সেস দিতে পারবেন। তারপরে হলো ডিজাইনটার নাম, মনে করেন আমি দিলাম লোগো, লোগোটা আমি ডিজাইনটা করব এজ ইউজুয়াল একটা অ্যাড প্রোতে কনভার্ট করার জন্য। এই আর এখানে একটা শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনটা আপনাদের ইউজ করতে হবে, কারণ শেয়ার বাটন থেকে এগুলো ডাউনলোড করতে হয়, অথবা এটা পাবলিকও করতে পারবেন লিংক। আচ্ছা, এই পাশটা হলো আমাদের ডিজাইনিং সেকশন। ডিজাইনিং সেকশনে কি আছে? ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোডস, টুলস, প্রজেক্ট, অ্যাপস। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো অপশন আছে। ডিজাইন সেকশনটা হলো আপনার টেমপ্লেট সেকশন। এখানে অনেক রকমের টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করব। অনেক রকমের টেমপ্লেট আছে। মনে করেন আমার একটা গাড়ির লোগো লাগবে, আমি সার্চ করলাম কার লোগো। আমার অনেকগুলা কার লোগোর, প্রত্যেকটা কিন্তু গাড়ির, মানে কারের অনেকগুলা লোগো সাজেস্ট করতেছে, সবগুলাই কার। এরকম আমার যেই লোগোটাই আমার লাগবে ওরা ওইখানে এই টেমপ্লেটটা আমার প্রোভাইড করবে। মানে যে কোনো রকম লোগো আমার লাগলে আমি এটা সার্চ করতে পারবো। যেমন আমি ব্র্যান্ড লোগোস দিয়ে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে ওই ব্র্যান্ড লোগোগুলার প্রোভাইড করবে আমাকে, একটা টেমপ্লেট প্রোভাইড করবে। আচ্ছা, এটা হলো আমাদের ডিজাইন সেকশন, যেখানে আমরা প্রত্যেকটা টেমপ্লেট নিব। এরপরে আছে হলো এলিমেন্ট সেকশন। এলিমেন্ট সেকশনটা হলো, মনে করেন আমার কোনো একটা ছবি, কোনো একটা আইকন, কোনো একটা ডিজাইন কিছু লাগবে, পিএনজি, জেপিজি, যে কোনো রকম ডিজাইন। আমরা কি করি? মনে করেন আমার একটা ফেসবুকের গোল আইকন লাগবে, কি করি? ফেসবুক আইকন পিএনজি সার্চ করি, এরকম ছবি আসে, ছবিতে ঢুকি, ছবিটা ডাউনলোড করি, তারপর এই ছবিটা আমরা ইউজ করি, এরকম না? এই যে ছবিটা আসছে পিএনজি চিনেন না আপনারা? পিএনজি কিভাবে চিনবেন? ক্রোমে থেকে পিএনজি কিভাবে চিনবেন দেখাই আমি। ক্রোমে যখন আসবে, আগে আপনারা পিএনজি, নতুন যারা আছেন পিএনজি চিনেন? পিএনজি হলো আপনার কোনো একটা ছবির একটা নির্দিষ্ট অংশ থাকবে না, এমন না যে ছবিটার একটা শেপ, আমরা কিরকম শেপ দেখি, আয়তক্ষেত্রের শেপ, তারপরে চার কোণা বক্স শেপ, আর এমনই মানে চারটা কোণা থাকে, সবগুলো ছবি চারটা কোণা থাকে। পিএনজি ছবি হলো ছবিটার কিছু একটা অংশ থাকবেই না, মানে বিভিন্ন লোগোর ক্ষেত্রে দেখবেন শুধু লোগোটা ছাড়া সাইডে আর কিছু নাই, তারপর ভিতরে আর কিছু নাই। এই যে যেমন এই জিনিসটা, এই ছবিটার এই যে সাইডগুলা দেখেন, যে জায়গাগুলো সাদা হওয়ার কথা বা সাদা দেখতেছি আমরা, এই জায়গাগুলো সাদা না, একটা বক্স একটা দেখা যাইতেছে। এটার মানে এই জায়গার মধ্যে কিছুই নেই। এই জায়গাটার মধ্যে যেমন আমরা আপনার ইয়াটার নাম যেন কি, নাহিদা না? এই যে এই এই জিনিসটা হলো এই পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড না, এটা এই সাদা ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি আমার কালো থাকতো, এই নাহিদার পিছনের জায়গাটা কালোই থাকতো, মানে হলো এই পিছনের জায়গাটা সাদা না।
তো এই ক্ষেত্রে মনে করেন এই প্রত্যেকটা যে জায়গাগুলো সবগুলা হলো একদম ব্ল্যাঙ্ক, এই জায়গার মধ্যে কিছুই নাই। হ্যাঁ, এই জন্য এই জিনিসটা হলো একটা ট্রান্সপারেন্ট লোগো। দেখেন যেই ব্যাকগ্রাউন্ডের নিচে যাবে ওই কালারই হয়ে যাবে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মানে সাদা না। এই জিনিসটা হলো ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট যেই ছবিগুলা এগুলার বলা হয় হলো পিএনজি ইমেজ, যেটার একটা নির্দিষ্ট অংশ একদম থাকবেই না, এটা হলো পিএনজি ইমেজ। পিএনজি ইমেজ আমরা বিভিন্ন ক্ষেত্রে ক্রোম থেকে চিনি হলো এই যে কোনো একটা ছবি ঢুকার পরে নর্মাল থাকবে, এরপর লোড হবে, লোড নেওয়ার পরে এই যে বক্সগুলা যদি আসে, যে বক্সগুলো আসে তার মানে আমরা বুঝবো এটা পিএনজি ইমেজ। এটা যখন আমরা ডাউনলোড করব, এই যে ডাউনলোড করার সময় আমার ফাইল টাইপ দেখাইতেছে পিএনজি ইমেজ, সেভ করলাম। এই যে ওইখানে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, সাদা দেখাইছে, এটার পুরাটার ব্যাকগ্রাউন্ড দেওয়া হলো কালো, এর পিছনের জায়গাটাও কালোই দেখাইতেছে। এটা আমি যেই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে রাখি সে পিছনের এই জায়গাটা সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালার চেঞ্জ হবে, তার মানে এটা পিএনজি। আচ্ছা, তো আমাদের যেই ডিজাইন লাগে পিএনজি, জেপিজি, কোনো ছবি, যে কোনো কিছু লাগলে আমরা গুগলে এসে গুগল করি, এই ফাইলটা প্রোভাইড নেই। কিছু ক্ষেত্রে কোয়ালিটি হ্যাম্পার থাকে, সাইজ ছোট থাকে, সাইজ বেশি বড় থাকে, এগুলো আমরা অনেক ইয়াতে হয়। কিন্তু ক্যানভাতে হলো একটা ক্লিয়ার সলিউশন আছে। ক্যানভাতে হলো আমার এলিমেন্ট সেক্টরে একটা অনেক বড় একটা সেকশন আছে, এলিমেন্ট সেকশন আছে। এখান থেকে আমি যে কোনো রকমের এলিমেন্ট নিতে পারবো। যেমন আমি সার্চ করলাম ফেসবুক লোগো, গ্রাফিক্সের মধ্যে এই যে ফেসবুকের লোগো, দেখি তো একদম সেম, একদম খুবই হাই কোয়ালিটিতে থাকবে এগুলা। আমি জুম করি, কোনো ফাটে না, একটু ফাটবে না। এটা খুবই হাই কোয়ালিটির এলিমেন্ট আমাদের প্রোভাইড করে এই এলিমেন্ট সেকশনে। যে কোনো রকম এলিমেন্ট আমরা ব্যবহার করব। যেমন আপনারা যারা আমার ইয়াটা ফলো করছেন, আমার ওয়েবসাইটের গ্রাফিক্সগুলো ফলো করছেন, এই যে এই গ্রাফিক্সটা আমার ক্যানভা থেকে নেওয়া। তারপরে আমার ইয়াটা course.upperskills.com এর এই আপনারা চেক আউট করছেন। এটার যে পিছনের এই ডিজাইনগুলা, এই প্রত্যেকটা ডিজাইন আমার এই ক্যানভা থেকে নেওয়া, ক্যানভার এলিমেন্ট সেকশন থেকে নেওয়া এই ডিজাইনগুলা। এই এলিমেন্ট সেকশনটা কোথায় আছে দেখি। মনে করেন আমি দিলাম 3D গ্রাফিক্স, গ্রাফিক্স অপশনে গেলাম। এই দেখেন এখানে অনেক রকমের 3D ডিজাইন আছে, মানে এই এলিমেন্ট সেকশনটা অনেক বিশাল বড়। শুধু আপনার এটা এক্সপ্লোর করতে হবে, অনেকগুলা পিএনজি ডিজাইন আছে এখানে। এটা ডিজাইন ছবির মধ্যে ব্যবহার করা যেতে পারে। এরকম আরো অনেক টনস অফ আপনি নিচে যায় শেষ করতে পারবেন না, এতগুলা এলিমেন্টস এখানে থাকবে। এলিমেন্টস কোনো শেষই নেই। এর মধ্যে প্রোভার্সন, ম্যাক্সিমাম প্রোভার্সন থাকবে। তা অবশ্যই আমাদের প্রোভার্সনগুলো স্কিপ করতে হবে। যেগুলাতে এই ক্রাউনের চিহ্ন আছে এগুলো স্কিপ করতে হবে। আমাদের যে ডিজাইনগুলো একদম ছাড়া আছে ওইগুলো আমরা ইউজ করতে পারবো। 3D একটা ডিজাইন, এগুলো হলো আমাদের এলিমেন্ট সেকশন। এলিমেন্ট সেকশনে আমরা গ্রাফিক্স পাবো, ফটোস পাবো, ফ্রেমটা হলো আমরা ছবি করার জন্য ফ্রেম। এই যে ফ্রেমটা, এটার এই ভিতরের জায়গাটাতে আমাদের ছবি দিতে পারবো আমরা। এই যে এগুলো হলো ফ্রেম। এই ফ্রেমের ভিতরে হলো অনেক রকমের ফ্রেম। এগুলোর ভিতরে এই যে জায়গাটা না, এই জায়গাটার মধ্যে আমাদের ছবি দেওয়া যাবে, আমরা আমাদের ছবি দিতে পারবো। তারপরে আসলে টেক্সট সেকশন।
টেক্সট সেকশন দিয়ে হলো টেক্সট অ্যাড করা হয়। এখানে প্রথমত বেসিক, ইন বেসিকে একটা টেক্সট বক্স, একদম নর্মাল একটা ডেসক্রিপশন টেক্সট অ্যাড করা যাবে। এরপরে হেডিং, সাব হেডিং, এরপরে রিডার বডি আরেকটা আছে। তারপরে আসে হলো টেক্সটের টেমপ্লেট। এই যে এখানে দেখেন কিছু টেক্সটের টেমপ্লেট আছে, ওগুলো টেক্সটের টেমপ্লেট, বিভিন্ন রকমের টেক্সটের টেমপ্লেট আছে এখানে। বেশিরভাগই প্রো থাকবে। প্রো ছাড়া আসলে যখন আপনার প্রফেশনাল ডিজাইনিং করবেন, নর্মাল ডিজাইনিং থেকে ইয়া করবেন, তখন প্রো ছাড়া কোনো উপায় থাকবে না। এটা সবার পড়তে যাওয়া লাগছে। সবগুলো আপনি এটাতেই পাবেন। এই সবগুলো আমি তো ডিজাইন গুগল থেকে নিতে পারি না। গুগল থেকে নিলে এক একটা এক এক রেজুলেশনের থাকবে, এক একটা ছোট একটা বড়, হ্যাঁ, আবার ব্যাকগ্রাউন্ড পিএনজি থাকবে না, এরকম বিভিন্ন সমস্যার ইয়াতে আপনি পড়বেন। এই জন্য এই এটা যেমন আমার এখানে যে কোনো রকমের, এখন এই জায়গাতে গেলে যে কোনো রকমের টেক্সট আমরা ইউজ করতে পারবো। কেন আমি তো ক্যানভা থেকে নিয়ে নিছি না, ওইটা কোড করে লেখা, ওইটা কিন্তু এখানে লেখা সম্ভব। হ্যাঁ, যায় একটা বেসিক পর্যায়ে যায়। হ্যাঁ, এটাতে আসবো আমরা। এই টেক্সটটা পার হইলে আমরা আপলোডসে আসবো। আপলোডসে আমরা তো ছবি আপলোড। আচ্ছা, আমাদের এখানে হলো পুরোটা হলো আমাদের টেক্সট সেকশন। এগুলো হলো টেক্সটের টেমপ্লেট। আমরা এখানে যেমন আমি এটা ইউজ করলাম। ও হ্যাঁ, এটা হলো একটা টেমপ্লেট। আমরা এখানে আমাদের ব্র্যান্ড নেম মনে করেন আপার স্কিল ইউজ করলাম। হ্যাঁ, সবই চেঞ্জ করা যাবে। আমি আগে আসি। এই হলো আমাদের, এটার নাম হলো, আমরা শুধু একটা টেমপ্লেট ইউজ করছি। হ্যাঁ, যেমন আমরা ইয়াতে থিম ইনস্টল করলাম না, এই থিম ইনস্টল করার মতো আমার শুধু একটা আমার স্ট্রাকচার দিছে, আমি স্ট্রাকচারের মধ্যে এটা ইউজ করছি। এখন আমরা যাই এটা কিভাবে কি করা যায়। এই যে একটা আপনারা যারা বেসিকে ছিলেন, আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট হয়েছে না? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিন্তু এরকম একটা বার আছে না উপরে, আপনাদের ফন্ট চেঞ্জ, কাস্টমাইজেশন, সব কাস্টমাইজেশনের জন্য আমার এরকম একটা বার আছে। এটা তো একটা ছোট্ট একটা বার আছে। এই বারের মধ্যে হলো আমাদের এই টেক্সট কাস্টমাইজেশন করবো আমরা। কাস্টমাইজেশন করার জন্য কি আছে? প্রথমে আছে ফন্ট সেকশন। হ্যাঁ, এই ফন্ট সেকশনে অনেক রকমের ফন্ট আছে, অনেক রকমের ফন্ট আছে। যদি ওইটা নিচে গেলে সবকিছু প্রো ভার্সন, তাও এই ফন্টগুলা ইউজ করার মতো ফন্ট দিলে যে ফন্ট ইউজ করা হবে। কিন্তু আমি আপাতত এই নর্মাল ফন্টটা ইউজ করি, টিম থেকে যেটা দিছে। তারপর পরে আসলে এই টেক্সটের সাইজ বড় ছোট করার জন্য, এটা হলো ম্যানুয়াল বড় ছোট করার জন্য, কিন্তু বড় ছোট করার জন্য আপনি অবশ্যই অ্যারো কি ইউজ করবেন। তারপরে আসলে কালার, টেক্সট কালার। টেক্সট কালারের মধ্যে ঢোকার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। এই যে সেকশনটা, এই সেকশনটা হলো আপনাদের মেইন সেকশন, মানে কালারিং সেকশন। এখানে একটা, দুইটা, তিনটা কালার আছে না? এই ডিজাইনটার মধ্যে 3টা কালার আছে, এটা বোঝাইছে। এই ডিজাইনটার যার মধ্যে মোট 3টা কালার। এখন আমাদের আইডেন্টিফাই করি এই কালারটা, একদম মেইন যে স্ট্রোকটা, লেখার মেইন স্ট্রোকটা হলো এই যে এই কালারটা। তারপরে শ্যাডোটা পাইলাম হলো এটা। তারপরে কোনো একটা জায়গায় একটা হোয়াইট ডিজাইন আছে এইটাতে। আচ্ছা, হোয়াইটটা ব্ল্যাক করে দেখি। তো আমি ব্রাইট রেড ইউজ করি। তারপরে আর কি ইউজ করা যেতে পারে? স্ট্রোক, ব্ল্যাক। আচ্ছা, আমি ব্লু ইউজ করি। ব্লু, এখানে ব্লু কালারটা সিলেক্ট হয়েছে, ব্লুটা।
মানে হলো আমাদের এই কালারিং সেকশনের জন্য এইগুলো হলো প্রি-বিল্ট কালার্স। যে প্রি-বিল্ট কালার্স আপনি ইউজ না করেন, এখানে তো টেমপ্লেট কালার ছিলই। টেমপ্লেট কালার মানে হলো এটাতে যা যা কালার আছে এই কালারগুলো আপনারা দেখাবে যে এই কালারগুলো এখানে ইউজ করা হয়েছে। এছাড়াও যদি আপনার কাস্টম কোনো কালার অথবা আপনার কাছে কোনো কালার কোড থাকে, কালার কোড অপশন অবশ্যই যে কোনো গ্রাফিক ডিজাইনের মধ্যে কালার কোডের অপশন থাকে। এই যে কালার কোড, এখানে আপনি কালার কোড পেস্ট করতে পারবেন। তারপরে কালার পিকার থেকে আবার কালার নিতেও পারবেন। কালার পিকার এই ওয়েবসাইটের পুরা মাথা পর্যন্ত, হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনার এই কালার পিকার দিয়ে নিতে পারবেন। কিন্তু চেষ্টা করবেন কালার কোড ব্যবহার করার জন্য। যারা ইয়াতে আছেন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে আছেন, কালার কোড ব্যবহার করবেন। আর যারা ইয়াতে আছেন, বেসিকে আছেন, এরা হলো এই প্রি-বিল্ট যে টেমপ্লেটগুলো আছে কালারের, এগুলো ইউজ করবেন। আর না হয় এখান থেকে আপনার স্লাইড করে যে কোনো রকমের কালার সিলেক্ট করে নিতে পারবেন। এখানে ডার্ক, লাইট কোনো কালার আপনারা নেন। এই হলো একদম মেইন টেক্সট কালার গেল এটাতে। তারপর যদি এই টেক্সট বোল্ড সাপোর্ট করে, এখানে বোল্ড থাকবে। ইতালিক সাপোর্ট করলে ইতালিকও থাকবে। এই ফন্টটা বোল্ড আর ইতালিক সাপোর্ট করে না, এজন্য এখানে নাই। হ্যাঁ, টেমপ্লেটস থেকে আনার পরেও থাকবে, কিন্তু এই ফন্টটাই সাপোর্ট করে না। ফন্টটা এই ফন্টটা, যে ফন্টটার দিকে তাকান, এই ফন্টটা ইতালিক করলে কি অবস্থা হবে চিন্তা করেন। আচ্ছা, তারপরে আসলে অ্যালাইনমেন্ট দিয়ে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট কন্ট্রোল করবেন। তারপরে আসে লিস্ট, টেক্সট এড করার জন্য লিস্ট, OLUL ইয়াতে ওয়ার্ডে ইউজ শিখছেন না আপনারা, লিস্ট শিখছেন অবশ্যই, লিস্ট। তারপরে আসে হলো স্পেসিং, লেটার স্পেসিং আর লাইন স্পেসিং। এগুলা ওয়ার্ডপ্রেস বলেন আপনারা কি এগুলা? হ্যাঁ, লেটার স্পেসিং হলো একটা লেটার থেকে আরেকটা লেটারের ডিসটেন্স। এই যে দেখেন এখানে, হ্যাঁ, একদম লেগে আছে না? এই যে দেখেন লেটার স্পেসিং -200 দেওয়া। আমি এটা যদি আরো পজিটিভে নেই, এই যে একটা গ্যাপ নিয়ে আসছে, এটা হলো লেটার স্পেসিং। তারপরে আসে হলো লাইন স্পেসিং। এখানে যদি এটার নিচে যদি আরেকটা লাইন থাকতো, এটার নিচে আরেকটা লাইন থাকতো, এই লাইনের সাথে উপরের লাইনটার ডিসটেন্স কতটুকু হবে এই একটা কন্ট্রোল করবো হলো আমরা লাইন স্পেসিং দিয়ে। তারপরে আসলে ট্রান্সপারেন্সি হলো আপনার এই ইয়াটা কতটুকু ভিজিবল হবে। মনে করেন এটা 0 মানে হলো একদম নাল, আর ট্রান্সপারেন্সি তো আপনাদের চিনার কথা, একদম 0 মানে হলো এটা একদমই দেখা যাবে না, আর 100 মানে হলো একদম ফুলি দেখা যাবে। আর মাঝখানে হলো এটা একটু হ্যাঁ আবসা হয়ে যাবে, এটা একটু কম দেখা যাবে, অথবা ব্লারি হয়ে যাবে, অথবা এটার পিছনে যদি কিছু থাকে, হ্যাঁ পিছনে যদি কিছু থাকে ওইটা আরো বেশি ভিজিবল হবে, এরকম আর কি। হ্যাঁ, এটা ইয়া নামাইলে কিন্তু দেখতে মনে হবে যে কি, যে লাইটটা ইয়া হইতেছে, কালারটা একটু লাইট হইতেছে, কালারটা একটু ডিসকালার, এরকম। এটা কিন্তু এরকম না, এটা হলো এটার যে পিছনের যে জিনিসগুলা, এই পিছনের জিনিসগুলা আর একটু বেশি ভিজিবল করে ফেলবে এটা। যখন এটা কমাবেন তো পিছনের জিনিসগুলা, যেমন আমি যদি পিছনের কোনো একটা এলিমেন্ট আনি, তো ঝামেলা হয়ে গেল না, শিখানোর পরে ওটা জিনিস দেখা গেল আলাদা। পিছনে তো আছে, মিল গেছে নাকি? এই যে দেখেন এটার যে পিছনের যে জায়গাটা, এই পিছনের জায়গাটা আর একটু বেশি ভিজিবল হবে। এটা যত কমাবেন তত বেশি ইয়াটা ভিজিবল হবে। এই যে একদম আনলিশ কোনোভাবে, যেমন আপনারা বিভিন্ন ভিডিওতে বা কোনো ছবিতে দেখবেন যে পাইরেসি বন্ধ করার জন্য, যে আরে এই ডিজাইনটার লোগোটা আমি বানাইছি, এই ব্যানারটা আমি বানাইছি, এই ব্যানারটার জন্য অন্য কেউ ব্যবহার করতে না পারে, এই জন্য দেখবেন এরকম একটা ইয়া থাকবে, হয়তো এরকম নিচে বা কোথাও, অথবা মনে করেন
হ্যাঁ কাট করে একদম পুরো পেজের মধ্যে এরকম একটা ইয়া দিয়ে দেয়, শুধু বুঝাইতে যে এই ডিজাইনটা আপার স্কেলের মাধ্যমে বানানো হয়েছে, হ্যাঁ, যাতে কেউ পাইরেসি করতে না পারে। এই ইয়াটা ব্যবহার করার, এই ইয়াটা বানানোর জন্য হলো আমাদের এই ট্রান্সপারেন্সি ইউজ করতে হয়, ট্রান্সপারেন্সি। আর আচ্ছা, উপরেরটা শেষ করে আসি। এরপরে আছে এফেক্টস। এফেক্টস এর মধ্যে আমাদের ইয়া দিতে হবে, কারণ এফেক্টস এর মধ্যে এখানে কিছু এফেক্টস আছে। এটা দেখতে কি মনে হইতেছে, এখানে কি এফেক্ট আছে বলেন তো? শ্যাডো একটা এফেক্ট আছে। শ্যাডো এফেক্টটা বোঝা যাইতেছে না, যে এটার একটা ওই যে সাইডের শ্যাডোটা বোঝা যাইতেছে না। এই যে আমরা যখন এই ইফেক্টসে ঢুকলাম, এফেক্টসে ঢুকার পরে আমাদের স্টাইলের মধ্যে মোটামুটি অনেক রকমের স্টাইল আছে। এটা হলো একদম নর্মাল, এটা হলো একটা ব্ল্যাক শ্যাডো আসবে, এটা হলো একদম নর্মাল একটা শ্যাডো আসবে, এটা হলো ভিতর দিয়ে একদম খালি থাকবে, এটাই কিন্তু পিছনে একটা শ্যাডো থাকবে, আউটলাইন একটা কালারের আউটলাইন থাকবে। একটা আছে ইকো, মানে সেপারেট একটা শ্যাডো পড়বে, একদম সেম এক্সাক্ট এটার মতো একটা শ্যাডো আসবে। একটা আছে গ্লিচ, একটা আছে নিয়ন। হ্যাঁ, তো এখানে কোনটা ব্যবহার করছে? ইকো সিলেক্ট করা আছে, মানে ইকো ইউজ করা হয়েছে। এবার আমি একটু নিচে গেলে হলো আমি এই ইকো যে করা হয়েছে, ইকোর সেটিংসটা দেখবো। ইকো কিভাবে করা হয়েছে? অফসেট দিছে 100, ডিরেকশন দিছে -45 ডিগ্রি নিচের দিকে, আর কালার দিছে হলো এই যে কালার। এখন আমি কালারটা আগে সেট করি। কালার আমি মনে করি লাল, নীল, যে কোনো কালার দেওয়া সম্ভব, মানে। আর আমি যেহেতু একটাতে লাল ইউজ করছি, আরেকটাতে অবশ্যই রেড টাইপের কিছু একটা, আচ্ছা কমলাটা ইউজ করলাম, কমলা। এরপর হলো ডিরেকশন। আগে অফসেটে আসি। অফসেট হলো এটা কতটুক দূর পর্যন্ত যাবে। ওয়ান অফসেট মানে একদম সাথে, এটার সাথে মিশে থাকবে। আর অফসেট যত বাড়াবো, এটার স্ট্রোকটা, এটার ইকো যে হবে, এই ইকো ডিস্টেন্স তত বেশি হবে, প্লাস এটা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর ইকো হইতে থাকবে। দেখেন এখানে কিন্তু 3 বার ইকো হয়েছে, তারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন 3 বার ইকো হয়েছে। এটা অফসেট যত বাড়াবেন, এটা এত বেশি ইকো হবে, আর ইকোটা ভিজিবল হবে। এমনিতে এই 3টা ইকোর ইয়া দেওয়া আছে, কিন্তু এটা তত ভিজিবল হবে যত এটা অফসেট বাড়াবেন। হ্যাঁ, ডিরেকশন দিয়ে বুঝা গেল এই যে ইয়াটা শ্যাডোটা, এই শ্যাডোটা ইকোটা হয়েছে হলো নিচের দিকের এই দিকে, তাই না? তা এটা এই শ্যাডো এদিকে মানে কি বোঝায়? যে কোনো একটা লাইট এই বরাবর আছে, হ্যাঁ, এই জায়গাটাতে কোনো একটা লাইট আছে, যেটার কারণে এটার শ্যাডোটা এইভাবে এদিকে পড়ছে, তাই না? ডিরেকশন দিয়ে হলো এই জিনিসটা বোঝায় যে এই লাইটটা কোন দিকে আছে, শ্যাডোটা কোন দিকে পড়বে, এই জিনিসটা বোঝা গেল এই ডিরেকশন দিয়ে। 45 এ ছিল, এই যে নিচের দিকে, তার মানে হলো লাইটটা হলো উপরে, হ্যাঁ একদম বরাবর করি, তার মানে লাইটটা একদম এই জায়গাতে আছে। তারপরে এটা যত বাড়াইলে এদিকে থাকবে, এদিকে 180, এদিকে 180, টোটাল 360, মানে এটা একদম যে কোনো 360 ডিগ্রির যে কোনো দিকে আপনারা এই স্ট্রোকটা ইউজ করতে পারবেন। কিন্তু 45 ডিগ্রি হলো একদম মানে বেসিক ডিফল্ট, কারণ হলো সবাইকে দেখবেন কি এই বরাবর মানে এই কর্নার, রাইট কর্নারের উপরে এরা লাইট ইউজ করে, যার কারণে এরকম একটা প্রত্যেকে এরকম একটা ইকো ভাষার ইউজ করে। আচ্ছা, এই হলো আমাদের স্টাইলস। আমরা স্টাইলস অবশ্যই চেঞ্জ করতে পারবো। আমরা এখানে আউটলাইন দিতে পারবো। আউটলাইন দিলে হলো আমাদের টেক্সটের বাইরে একটা আউটলাইন হবে। তারপরে এটা দিতে পারবো ভিতরে ব্ল্যাঙ্ক, আর বাইরে শুধু একটা আউটলাইন। নন, এটার মানে হলো শুধু টেক্সটটা এখানে। নন মানে হলো এখানে টেক্সট আর কিছুই নেই। হ্যাঁ, এখন শ্যাডো, লিভ, ইকো যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে একটা ইয়া আছে হলো শেপ, সাথে আচ্ছা, এরপরে আসে হলো শেপ। এফেক্টস এর মধ্যে একটা এবার শেষ করলাম হলো স্টাইল সেকশন, আর একটা সেকশন আসে হলো শেপ। শেপের মধ্যে একটা শেপই আছে, এটা হলো কার্ভ শেপ। তো আপনারা সবাই চেনেন, বিভিন্ন স্কুল অথবা ইয়ার নামের মধ্যে, লোগোর নামের মধ্যে দেখবেন একটু কার্ভ থাকবে লেখাটা।
তারপরে কার্ভ কন্ট্রোল করার জন্য অবশ্যই একটা স্লাইডার আছে, এটা কতটুকু কার্ভ করা, হ্যাঁ উপরে ভিতরে মানে নেগেটিভ কার্ভ করা যায়। কার্ভটাও আপনাদের মোটামুটি অনেক ক্ষেত্রে লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে লাগবে, দেখে রাখেন। এই হলো আমাদের ইফেক্ট সেকশন। তারপরে আসে অ্যানিমেট সেকশন। অ্যানিমেট সেকশনে যদি আমরা কিছু করতে যাই তাহলে আমাদের মনে থাকবে আমাদের এটার ইমেজ থাকবে না, আমাদের এটা হয় ভিডিও MP4 ফাইল হয়ে যাবে আর নাহলে গিফ ফাইল হয়ে যাবে, GIF গিফ ফাইল। গিফ ফাইল হলো কোনো ছোট্ট একটা ভিডিও ফরম্যাট, মনে করেন 1 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিও ফরম্যাট যেটা বারবার রিপিট হইতে থাকে। যেমন আপনারা হোয়াটসঅ্যাপে করে কোনো গিফ ফাইল পাঠাইতে দেখছেন কোনো সময়? গিফ ফাইল এটা যেটা আসতেই থাকে দেখেন নাই? এই যে দেখেন, দেখবেন না সবাই, তোমার প্রাইভেসি গ্লাস লাগানো। এই যে দেখেন এই ভিডিওটা দেখতেছেন আপনারা, এই যে ভিডিওটা রানিং চলতেছে, এটা কিন্তু এই ইমোজি সেকশনেই এই যে ভিডিওগুলা রানিং চলতেছে। হ্যাঁ, কোনো সাউন্ড নাই, এই যে এতটুক ভিডিও মানে এটা চলতেই আছে, এটা চললে শেষ হয়ে আবার প্রথম থেকে শুরু হয়, মানে একদম ইনফিনিটি চলতেই থাকে। এটার নাম হলো গিফ। হ্যাঁ, এটার নাম হলো গিফ। এই গিফ বানানো যায় হলো ইয়াতে, গিফ হলো একদম ভিডিও ফরম্যাটেই। তারপরে ভিডিও হলো মনে করেন এটা আউটপুট দেওয়ার সময় গিফ ফরম্যাট দেখাবো, কিন্তু আপনাদের শুধু একটা ইয়ে মনে রাখতে হবে, যখন আপনি এই অ্যানিমেট সেকশনে কোনো রকমের এডিট করবেন তখন হলো আপনারা এটা গিফ ফাইলে ইয়া হয়ে যেতেছেন, আপনারা এটা ভিডিও ফরম্যাটে চলে যেতেছেন, এটার ছবি থাকবে না, এটার কোনো মানে কোনো ব্যানার কোনো লোগো ওগুলো বানাবেন এরকম আর থাকবে না, এটা তখন গিফ ফাইল হয়ে যাবে। হ্যাঁ, এটার মধ্যে বিভিন্ন এই যে এই ইয়াটা শুধু অ্যানিমেটে ঢুকলে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে টাইপরাইটার একটা করে টাইপ হবে, অ্যাকসেন্ট, শিফট, মার্জ, লক, হ্যাঁ এভাবে ইয়াটা হলো। এই জিনিসটা যখন আমি গিফ ফরম্যাটে দিব তখন এই যে এই অ্যানিমেশনটা আছে না, এই অ্যানিমেশনটা বারবার চলতে থাকবে। হ্যাঁ, এটা আপনি সিলেক্ট করার সাথে সাথে এটা গিফ ফরম্যাট হয়ে যাবে, এটা গিফ ফরম্যাট হয়ে যাবে। এরপরে আপনারা এই নিজের কাস্টম গিফ ফাইল বানাইতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপে যে দেওয়া আছে ফাইলগুলা, এই ফাইলগুলা তখন আপনারা ইউজ করবেন না, তখন আপনারা নিজে গিফ ফাইল বানায় এরপর এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? তখন আচ্ছা, সেভের অপশনে পরে আসতেছি, সেভের অপশন একটু জটিল। তারপরে আসে রাইজ, স্প্যান, মানে এরকম আরো অনেক রকমের আছে যে এগুলা সম্পূর্ণ অ্যানিমেট সেকশনে যে কোনো একটা ইয়া করে দেবেন। পজিশন হলো যখন আপনার দুইটা ইয়া থাকবে। হ্যাঁ, মনে করেন আমি এটার সাথে একটা এলিমেন্টার নিই, ফেসবুকের এলিমেন্টার। বলেন তো ফেসবুকের লোগোটা উপরে নাকি এই আপার স্কেলের লেখাটা উপরে? আপার স্কেল উপরে। আচ্ছা, এখন আমাদের দুইটাই তো PNG ইমেজ, দুইটাই তো ডিজাইন, তাই না? তো এটা একদম করা লাগতেই পারে যে আমাদের ফেসবুকের লোগোটা উপরে লাগতে পারে না? ওই জন্য হলো আমাদের এই পজিশন। এখন আমরা দুইটা ইয়া করতে পারবো এটার জন্য। প্রথমত হলো আমরা আপার স্কেলের লোগোটাকে পিছনে পাঠাইতে পারবো, ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হলো আমরা ফেসবুকের লোগোটারে ফার্স্টে আনতে পারবো, ফ্রন্টে আনতে পারবো। এখন যে কোনো একটা ধরি, মনে করেন আমি ফেসবুকটাই ফ্রন্টে আনবো, ফেসবুকটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এইখানে প্রথমে উপরে ফরওয়ার্ড টু ফ্রন্ট। ফরওয়ার্ড দিয়ে বোঝা গেল মনে করেন এখানে মাল্টিপল ইয়া থাকতে পারে। আপনি যখন একটা ফাইনাল ডিজাইন আউটপুট নেবেন তখন এখানে কয়েকটা ডিজাইন থাকবে, ঠিক আছে? যে মনে করেন এই ফেসবুকের এই পাশে আরেকটা ডিজাইন আছে, যে ডিজাইনটা এই দুইটার মাঝখানে ছিল। হ্যাঁ, ফরওয়ার্ড মানে হলো এই ফেসবুকের আগে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার সামনে আসবে, শুধু একটা ডিজাইন পার করবে।
ঠিক আছে। এটার সামনে যদি 10টা ডিজাইনও থাকে, এটা শুধু একটা ডিজাইন পার করবে, এটার পরের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা পার করবে। টু ফ্রন্ট মানে হলো সব ডিজাইন বের করে সামনে এসে পড়বে, ঠিক আছে। এরপরে যখন আমি আপার স্কেল সিলেক্ট করি, দেখেন এই দুইটা বন্ধ, এই দুইটা সিলেক্ট করা যায় না, মানে এটা অলরেডি সামনে আছে। হ্যাঁ, ফরওয়ার্ড মানে এটা হলো একটা সামনে যাওয়ার জায়গা নাই, টু ফ্রন্ট একদম সামনে আসার জায়গা নেই, সামনে আছে। হ্যাঁ, কিন্তু এখানে আরো দুইটা অপশন এখানে অ্যাক্টিভ আছে, যেটা ইয়াতে ছিল না, এটাতে ছিল না। এটাও একদম সেম। ব্যাকওয়ার্ড মানে হলো একটা ডিজাইন পিছনে পাঠাবে, আর টু ব্যাক মানে হলো একদম পিছনে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো আমি একদম টু ব্যাক দিয়ে দেই, পিছনে চলে গেছে। হ্যাঁ, অথবা আমি এটাতে অবশ্যই আপনারা যারা ডিজাইনিং করছেন সব সেকশনে এটা সবাই জানার কথা, কন্ট্রোল জেড, সবাই কন্ট্রোল জেড চিনেন না? এটা তো কন্ট্রোল জেড কাজ করে। আপনারা কোনো বাই মিস্টেক মনে করেন কোনো কিছু করে ফেলছেন, হ্যাঁ, এটা রিভার্ট করার জন্য কন্ট্রোল জেড ইউজ করতে পারেন। আর মাল্টিপল কন্ট্রোল জেড, হ্যাঁ উপরে আইকন আছে, এখানে দেওয়া আছে কন্ট্রোল জেড, আর রিড হলো কন্ট্রোল শিফট জেড। আচ্ছা, এখানে হলো আপনারা মাল্টিপল আগে আসতে পারবেন। মনে করেন আপনারা ডিজাইন করতে করতে এই অনেকটু সামনে আইসা পড়ছেন, আসার পরে এটা ভালো লাগতেছে না, হ্যাঁ, তো আপনি এখানে কন্ট্রোল জেড দিয়ে 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 একদম পুরো টিয়াতে আসা পড়তে পারবেন, মানে মাল্টিপল কন্ট্রোল জেড ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এই হলো এই প্রথম সেকশনের ইয়া ব্যাক, ব্যাকওয়ার্ড, ফ্রন্ট, ফ্রন্ট ফরওয়ার্ড। কোনগুলা? এই যে পজিশন, পজিশন এনিমেটে তো শুধু ইয়া অপশন, অ্যানিমেশনের অপশন, এই যে পজিশন, এই যে পজিশন। তারপরে আছে অ্যালাইন টু পেজ। অ্যালাইন টু পেজ বলতে কি বোঝায় আনোয়ার ভাই বলেন, এই ইংলিশটা দিয়ে আসলে কি বুঝাইতে পারে অ্যালাইন টু পেজ? আমরা তো অ্যালাইনমেন্ট তো দেখলাম, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দিয়ে কি বোঝায় যে এই ডিজাইনটা তারে আমি এতটুকু জায়গা দিলাম, এতটুকুর মধ্যে তারে আমি ডানে বামে নিতে পারবো, কিন্তু এটা তো অ্যালাইনমেন্ট না। অ্যালাইন টু পেজটা কি? পেজের কোন দিকে থাকবে? হ্যাঁ, মনে করেন এই যে লোগোটা, হ্যাঁ, এই লোগোটা নরমালি যখন আমরা একদম সেন্টার করব, ক্যানভা অবশ্যই একটা ইয়া দিয়ে দিছে, যখন সেন্টার হয়ে যাবে তখন এটা একটা এই যে একটা দাগ এসে পড়বে আর এটাতে আটকায় যাবে। এই যে দেখেন এটা লড়তেছে না, আটকায় গেছে, এই যে একদম ইয়া হয়ে গেছে। কিন্তু এটা আমি ম্যানুয়ালি কিভাবে করব? ম্যানুয়ালি করার জন্য হলো অ্যালাইন টু পেজ, এটা ডান পাশে হলো আছে এই ইয়ার জন্য, এই দাগটার জন্য, এই যে এই দাগটা আসছে না, এই দাগটার জন্য হলো এই সাইডটা, এই সেক্টরটা, এই সেক্টরের জন্য আমরা যখন লেফটে দিব, একদম লেফটে চেপে যাবে, লেফটে দেওয়ার পরে মানে এই পুরোটা হলো একটা সেকশন, সেন্টার রাইট। হ্যাঁ, এখন আমি লেফটে দেওয়ার পরে টপে দিতে পারবো, তার মানে হলো ওটা টপ লেফটে আছে, ঠিক আছে। মিডল দিতে পারবো, মিডল লেফটে আছে। বটম দিতে পারবো, বটম লেফটে আছে। হ্যাঁ, এখন আমরা যদি একদম মাঝখানে নিতে চাই কি দিতে হবে? সেন্টার, সেন্টার দিলাম, এই পাশে কি দিতে হবে? মিডল। মানে আমরা মিডল আর সেন্টার সিলেক্ট করার পরে এটা একদম মাঝখানে আসবে, তাই না? হ্যাঁ, এবার হলো এটা হলো ম্যানুয়াল, এটা হলো ম্যানুয়াল অপশন, কিন্তু আমরা এটা অটোমেটিক, আমরা এত সময় কি থাকবে যে আমরা পজিশনে ঢুকবো, আমরা মিডল সেন্টার দিব, তারপর আমরা ঢুকবো, এত সময় আমাদের থাকবে না। আমাদের ম্যানুয়ালি করার জন্য হলো আমরা শুধু ধরবো, ধরে আমরা এখানে আনতে থাকবো, আনতে থাকলে দেখবেন কি যখন নিচে নিতেছেন মাঝখানে একটা পর্যায়ে এসে আটকায় গেছে, একদম আটকে গেছে এরকম না, আমি আরেকটু টান দিলে এটা আসে পড়বে, কিন্তু এটার কাছাকাছি আনার পরে এটা এখানে এসে আটকায় যায়, আটকাইছে। হ্যাঁ, এবার আমি রাইটে নেই, রাইটে আস্তে আস্তে আরেকটা পর্যায়ে এসে আটকায় গেছে, আটকাইছে। এখন দুইটা পর্যায়ে আটকাইছে না, দুইটা পর্যায়ে আটকাইছে মানে হলো আমারটা একদম মিডল সেন্টারে আছে। মিডল সেন্টারে আছে এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন অ্যালাইন টু পেজের মধ্যে মিডল আর সেন্টার ব্লক, এটা এই দুইটা ব্লক হয়ে গেছে, তার মানে হলো এটা অলরেডি মিডল আর সেন্টারে আছে, তাই না? আচ্ছা, এই হলো আমাদের অ্যালাইন টু পেজ। তারপরে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের মধ্যে হলো আপনার উইথ
হাইট কন্ট্রোল করতে পারবেন, যেটা একদমই কোনো কাজের না, কারণ আপনারা উইথ হাইট পুরাটাই কন্ট্রোল করবেন এই অ্যারো দিয়ে। তো তাও যদি আপনার কোনো কোথাও ইউজ করবেন কোনো ডিজায়ার্ড কোনো সাইজ আছে যে হ্যাঁ এই সাইজের হইতে হবে, তখন আপনারা উইথ আর হাইট দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো হলো পজিশনের ভিতরে থাকে। এখন পজিশনে ঢুকা ছাড়া ওগুলো আরেকটা সিস্টেমে করা যায়, এটা হলো লেফট ক্লিক। লেফট ক্লিক দিলে আমাদের একটা মোটামুটি বড় একটা সেকশন দেখায়। প্রথম হলো কপি। কপি কি? কপি হলো ওই যে এলিমেন্টরের কপি, ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডের কপি। কপি করলাম, পেস্ট করলাম, একটা নতুন করে হবে, পেস্ট দেই, গেল নতুন করে হয়ে গেছে। এখন আমি এখানে যে কোনো কিছু কপি পেস্ট করতে পারবো, যে কোনো কিছু একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে কপি পেস্ট করতে পারবো, করা যাবে। হ্যাঁ, কপি পেস্ট আছে, কপি স্টাইল আছে যে এটার কি কি স্টাইল করা হয়েছে, কি কি ডিজাইন করা হয়েছে, এসব কিছু ডিজাইন কপি করবে অন্যটা ডিজাইন এনে পেস্ট করা যাবে। পেস্ট আছে, ডুপ্লিকেট আছে, ডিলিট আছে। ডিলিট অপশনটা এখান থেকে ডিলিট করতে পারবেন। আর যদি এখান থেকে না করতে চান, কিবোর্ড কমান্ড আছে ব্যাকস্পেস, ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে অ্যালাইন টু পেজ। অ্যালাইন টু পেজের অপশনটা এখানে আছে, অবশ্যই হ্যাঁ না মোটামুটি সব কিছুই আছে, কিন্তু একটা অপশন যেটা পরে এড হবে, যেমন এই যে এটা কিন্তু একদম খোলা জায়গায় আছে না, এটার আশেপাশে এই বক্সটার ভিতরে আর কোনো এলিমেন্ট আছে, এটার মধ্যে আমি ইয়া করলে এই হলো অপশনস, এই অপশনগুলো আসবে। কিন্তু যখন আমার এই বক্সটার ভিতরে আরেকটা থাকবে, এই যে এটা, তখন যখন আমি রাইট ক্লিক করবো তখন লেয়ার নামে আরেকটা অপশন থাকবে। লেয়ারের ভিতরে কি আছে এগুলো চিনেন? ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফরওয়ার্ড, ফ্রন্ট, হ্যাঁ হ্যাঁ, এই সেম জিনিসটা হলো এই লেয়ার্স অপশনে। এখান থেকেও আমরা ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক এগুলা ইয়া করতে পারবো। তার মানে হলো আমাদের এই পজিশন সেকশনটা তেমন লাগতেছে না। এটা হলো এই বারটা আর হলো এই লেফট ক্লিকের বার, এই দুইটা আপনাদের ফাস্ট এডিটিং এর জন্য লাগবে। তারপরে আপনার একটা এলিমেন্টের মধ্যে আপনার কাস্টমাইজেশন আছে। এরকম না যে আপনার ফেসবুক গুগল থেকে একটা এলিমেন্ট ডাউনলোড করলেন ফেসবুকের, হ্যাঁ, তো এটা কি হইতেছে, আনার পরে এটা একটা ছবি হিসাবে আপনি ইউজ করতেছেন। এটা কিন্তু ছবি না, এটা হলো আপনাদের একটা ইলাস্ট্রেটেড ফাইল, যেটা আপনার ফটোশপের কোনো এক্সপিরিয়েন্স আছে? পিএইচডি মানে এটা এডিটেবল, এই ডিজাইনটা এডিটেবল। এই যে গ্রাফিক্সটা, এই ছবিটা আমি আনছি, পিএনজি ছবিটা, এটাও ডিজাইন করা যাবে। এই যে দেখেন কালার সাদা আর নীল, হ্যাঁ, মানে কি আমি এই ইয়াটাও কালার করতে পারতেছি, ডিজাইনটাও আমি চেঞ্জ করতে পারতেছি। আমার কি এই যে লাল, ছবি এডিট করতে পারবে। ছবি, এটা হলো ছবি, ইমেজ ফাইল, এটা ইমেজ ফাইল না, এটা হলো ইলাস্ট্রেটেড ফাইল। ইলাস্ট্রেটর থেকে এটা বানায় আনার পরে যে একটা ফাইল থাকার কথা, এটা হলো সেই ফাইলটা, যেটা আপনি এডিট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, যে কোনো। এখন এখানে কালার আছে, মাল্টিপল কালার, যে কোনো রকমের কালার আপনারা ইউজ করতে পারবেন। এখন এই হলো আপনার, এরপরে এলিমেন্ট সেকশনের মধ্যে ইয়াটা একটু ডিফারেন্ট, কিছু জিনিস থাকবে না, যেমন টেক্সটের কোনো অপশন নাই। তারপরে এই যে বর্ডারের একটা অপশন আছে, বর্ডার স্টাইল, এখনো বর্ডার নাই, চাইলে আমি বর্ডার দিতে পারবো পুরোটার বাইরে, বর্ডার ওয়েট, বর্ডার দেওয়া যেতে পারে। তারপরে আছে হলো কর্নার রাউন্ডিং। কর্নার রাউন্ডিং এর আরেকটা নাম কে বলতে পারবেন? আপনারা ইউজ করছেন এরকম একটা নাম বলেন, কর্নার রাউন্ডিং। বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াসটা ভুলে গেছেন কেন? বর্ডার রেডিয়াস মানে হলো, মনে করেন আপনার কোনো ডিজাইন যেটা চার কোণার না, হ্যাঁ চার কোণা, হ্যাঁ, এই যে মনে করেন এই ডিজাইনটা, বা কোনো ছবি হইতে পারে, এই ডিজাইনটা কিন্তু চার কোণা না, হ্যাঁ। তো আপনি এই কর্নার রাউন্ডিং দিয়ে হলো এটারে কর্নারটা রাউন্ড করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ,
এত সহজ না ওইটা বলা, কিন্তু আপনি এটা তো আসতেছেন আস্তে আস্তে। আচ্ছা, এই হলো কর্নার রাউন্ডিং। কর্নার রাউন্ডিং এর পরে আছে ক্রপ অপশন, ক্রপের পরে আছে ফ্লিপ অপশন। এখন আগে আমরা দেখি কর্নার রাউন্ডিংটা তো আমরা বুঝছি সবাই না, কর্নার রাউন্ডিংটা তেমন হার্ড কিছু না। এখন আমাদের হলো এই ক্রপ অপশন, ক্রপ দিয়ে হলো আমরা এটা কতটুকু লাগবে ছোট বড় করবো মনে করেন, আমার ক্রপ করে এই দুজনের কাছে নিয়ে আসলাম। অথবা এখানে অনেক সাইজ আছে, যে সাইজের আপনারা চান এসে যে পারবেন দিয়ে টান দিয়ে দিলাম, এই যে ক্রপ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আছে হলো ফ্লিপ। ফ্লিপ মানে হলো ছবিটারে উল্টাই দিবে। উল্টাই দিবে বলতে কি বুঝায়, মানে এটা কইরা করলে বুঝবেন হয়তো। 180 ডিগ্রি না, 80 ডিগ্রি তো হলো একদম উল্টায় যাবে, ছবি উল্টায় যাবে, ছবিটা উল্টাইতেছে না, এটার হলো লেফট আর রাইট এই দুইটা জিনিস দয়রা ঘুরাই দিছে। হ্যাঁ, মানে সেম ইমেজটাই এই জিনিসটা কিন্তু আমরা যখন একটা সেলফি উঠাই এই জিনিসটা কাজ করে, আপনারা খেয়াল করছেন? হ্যাঁ, আমরা যখন একটা সেলফি উঠাই, যারা সেলফির ক্যামেরার সেটিংস নিয়ে ঘোরাঘুরি করছেন তারা দেখবেন একটা অপশন থাকবে যে ফ্লিপ সেলফিস, যেটা দেওয়ার পরে আপনার ছবিটা যখন সেলফিটা যখন উঠাবেন, উঠানোর সাথে সাথে এটা আপনারা দেখানোর আগে একবার ছবিটা ফ্লিপ করে দেবে, ঠিক আছে? ছবিটা একদম ফ্লিপ করে দেবে। এই জিনিসটা হলো ফ্লিপ। ফ্লিপ আসলে একটা হরিজন্টাল ফ্লিপ আর এটা আসলে ভার্টিক্যাল ফ্লিপ। ভার্টিক্যাল ফ্লিপ দিলে উল্টা যাবে, এদিকে উল্টাবে, ওইদিকে দিলে এভাবে উল্টাবে। এই হলো আমাদের বেসিক এডিটের অপশন, ঠিক আছে। তারপরে আমরা এদিকে ব্র্যান্ডের মধ্যে ঢুকাই যাবে না, ব্র্যান্ডের প্রিমিয়ামের মার্ক দেওয়া। আপলোডস হলো আমাদের সেকশন যেখানে আমরা আমাদের নিজেদের ছবি, নিজেদের ডিজাইন, নিজেদের যে কোনো কিছু আপলোড করবো। হ্যাঁ, মানে আমি যদি আপলোডসে যাই, যায় মনে করেন আমি ডিজাইন নেব, এর পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, স্টুডেন্ট ফটো নিলাম, এটা দেওয়ার পরে এখানে লোড হইতেছে, এখানে দেওয়াই আছে যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা হলো প্রিমিয়াম অপশন ছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না। তাও একটা রাস্তা আছে, এটা আমি দেখাবো। ওখানে ছবিটাতে ক্লিক করার পরে ডাইসা পারবে এডিট ইমেজের অপশন। এডিট ইমেজ বলতে নর্মালি এই আগুলাই আছে, এর বাইরে কিছু না। এই হলো ছবি, এই ছবির মধ্যেও নর্মাল বর্ডার স্টাইল, তারপরে কর্নার রাউন্ডিং, তারপরে আছে হলো ক্রপ আছে, আর আছে হলো ফ্লিপ হরিজন্টাল। এরপরে ট্রান্সপারেন্সিও আছে, কতটুকু ট্রান্সপারেন্সি করবেন লাগবে, ট্রান্সপারেন্সি, অ্যানিমেট, পজিশন সবকিছুই থাকবে। এটা হলো আপলোডস অপশন। আপলোডস অপশন হলো আপনি আপনাদের ছবি, ভিডিও, অডিও যে কোনো কিছু আপলোড করতে পারবেন, অথবা এখানে ভিডিও করা যাবে, এখানে ভিডিও এডিট করা যায়, ভিডিও প্রকাশন রিকোয়ার করে ভিডিওস। এরপরে রেকর্ড ইউরসেলফ, নিজের সাথে রেকর্ড করতে পারবেন। তারপরে আসলে টুলসের মধ্যে কি আছে? টুলসের মধ্যে আছে সিলেক্ট টুল, যেটাতে সিলেক্ট করে